নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টারে। এর আগের ভিডিওতে আমরা ক্লাস 5-এর লেসন 1-এ যে গল্পটি রয়েছে গান্ধী দ্য মহাত্মা, এর প্রথম পার্টটুকু আমরা পড়েছি এবং এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে। ইউনিট 4 পর্যন্ত আমাদের সলভ হয়ে গেছে, ঠিক আছে। এবং এই ভিডিওতে আমরা পরেরটুকু পড়বো। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিও। চলো ভিডিওটি শুরু করা যাক। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। ভালোবাসা, শান্তি এবং সমতা এর চিন্তাভাবনাই গান্ধীজির কাজকে পরিপূর্ণ করে দেয়। থটস মানে চিন্তাভাবনা। কিসের চিন্তাভাবনা? লাভ, ভালোবাসার চিন্তাভাবনা, পিস শান্তির চিন্তাভাবনা, ইকুয়ালিটি মানে সমতা, সমান মনোভাব, এরকম এই চিন্তাভাবনা। তাহলে এই ভালোবাসা, শান্তি এবং সমতা এই সব কিছু চিন্তাভাবনাই গান্ধীজির কর্মকে, গান্ধীজির বিভিন্ন কাজকর্মকে পরিপূর্ণতা লাভ করিয়ে দেয়, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজনকে আমরা চিনি। তাহলে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনাও ঠিক একই প্রকারের। যেরকম গান্ধীজি ভালোবাসা, শান্তি এবং সমতাকে নিয়ে চলেন, সেরকমই স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরও এই তিনটে জিনিসকে গুরুত্ব দেন, ঠিক আছে। তারাও গান্ধীজির মতন এই তিনটে জিনিসকে গুরুত্ব দেন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজনস মানে ধর্ম। স্বামী বিবেকানন্দ প্রত্যেকটা ধর্মের মধ্যে একতা চেয়েছেন। সব ধর্মের মানুষেরা যাতে মিলমিশ হয়ে থাকে, এক হয়ে থাকে, স্বামী বিবেকানন্দ এটাই চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। আমেরিকা যুক্তরাষ্ট্রে একটি শহর আছে যেটির নাম শিকাগো। সেই শিকাগো শহরে তিনি 1893 খ্রিস্টাব্দে তার এই বক্তব্যটি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে সমস্ত ধর্মের লোকেদের একসঙ্গে থাকা উচিত, ঠিক আছে। তাহলে কোথায় বলেছে? শিকাগোতে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, শিকাগোকে বিশ্বের কসাইখানা বলা হয়, কারণ শিকাগোতে প্রতিদিন, এমনকি প্রতি বছরে এত পরিমাণ জীব হত্যা করা হয়, এত পরিমাণ জীবকে কাটা হয় যে শিকাগো শহরকে বিশ্বের কসাইখানা বলা হয়। চলো দেখা যাক পরে কী লেখা আছে। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন প্রথাটি চালু করেন। আমরা প্রত্যেকে রাখি বন্ধন উৎসব পালন করি। তো এই রাখি বন্ধন উৎসব সবার প্রথমে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আসেন, ঠিক আছে। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমওয়েল হারমোনি। এই ফেস্টিভ্যাল মানে উৎসব। এই রাখি বন্ধন উৎসবটি কি? এই রাখি বন্ধন উৎসবটি হলো ভ্রাতৃত্ব, ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব, এবং কমিউনাল হারমোনি মানে একতা, ঠিক আছে। সমস্ত মানুষের মধ্যে একতা। These three great men have become immortal for their thoughts and works. এই তিনজন ব্যক্তি, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ, এই তিনজন তাদের চিন্তাভাবনা, থটস মানে চিন্তাভাবনা এবং ওয়ার্কস মানে কাজকর্ম, তাদের চিন্তাভাবনা এবং কাজকর্মের জন্য চিরকালের জন্য অমর হয়ে থাকেন। ইমর্টাল মানে অমর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন পরে প্রশ্ন উত্তরে আসা যাক। দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলা আছে? ওয়ার্ক ইন পেয়ার টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, ঠিক আছে। এই নিচের প্রশ্নের উত্তরগুলোকে আমাদেরকে দিতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য আগে থেকেই উত্তরগুলো আমি লিখে রেখেছি। তোমরা যদি চাও তো ভিডিওটি পজ করে উত্তরগুলো তুলে নিতে পারো। দেখো অ্যাক্টিভিটি 5-এ প্রথম প্রশ্ন বলেছে মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। সেই চিন্তাভাবনাগুলোকে উপস্থাপন করো, উল্লেখ করো। মেনশন মানে উল্লেখ করা। সেই চিন্তাভাবনাগুলোকে উল্লেখ করো যেগুলো গান্ধীজির
কর্মকে পরিপূর্ণতা লাভ করেছে। আমরা প্রথমে পড়েছি লাভ, পিস আর ইকুয়ালিটি, ভালোবাসা, শান্তি এবং সমতা। এই তিনটি জিনিসই গান্ধীজির কাজকে পরিপূর্ণতা লাভ করিয়ে দিয়েছে। তাহলে লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি আর দ্য আইডিয়াস দ্যাট হ্যাভ ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। ভালোবাসা, শান্তি এবং সমতা, এই তিনটি চিন্তাই গান্ধীজির কাজকর্মকে পরিপূর্ণতা দান করেছে। দেখো, লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি আর এই পর্যন্ত আমি বই থেকে লিখেছি। আর বাকিটুকু তোমরা যদি হ্যাভ দিতে চাও তো দিবে, নাহলে নাও দিতে পারো। বাকিটুকু আমি প্রশ্ন থেকে লিখলাম, ঠিক আছে? যে দ্য আইডিয়া দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, দ্য আইডিয়া দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। তোমরা যদি হ্যাভ দিতে না চাও না দিতে পারো। তারপরে প্রশ্ন, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজন? কোথায় স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের একতার কথা বলেছেন? এই যে ইন 1893, 1993 সালে অ্যাট শিকাগোতে, ঠিক আছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। কত সালে? 1893 সালে। 1893 সালে শিকাগোতে। ইন 1893 অ্যাট শিকাগো, স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজন। তারপরে দেখো, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড? কে ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে রাখি বন্ধনকে একটি উৎসবে পরিণত করে? ঠিক আছে, রাখি বন্ধন উৎসব কে প্রথম আবিষ্কার করেন? তাহলে রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। উত্তর কি? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। তাহলে হুয়ের জায়গায় শুধু রবীন্দ্রনাথ টেগোর লিখছি, আর বাকিটুকু তোমরা প্রশ্ন দেখে তুলে দিতে পারবে। তারপরে প্রশ্ন, হাউ ডিড দ্য থ্রি গ্রেট ম্যান বিকেম ইমর্টাল? কীভাবে এই তিনজন মহান ব্যক্তি অমর হয়ে আছেন? তাহলে দ্য থ্রি গ্রেট ম্যান বিকেম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। তাদের চিন্তাভাবনা এবং কাজের মধ্যে দিয়ে এই তিনজন ব্যক্তি অমর হয়ে আছেন। তাহলে উত্তর কি? থটস অ্যান্ড ওয়ার্কস। ঠিক আছে, তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলো লিখে নেবে। তারপরে দেখো, অ্যাক্টিভিটি 5 গেল, এবার অ্যাক্টিভিটি 6 আমরা বইয়ে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি তুলিনি। দেখো, এখানে বলেছে যে ফুল স্টপ, কমা, প্রশ্নবোধক চিহ্ন এবং ইনভার্টেড কমা এগুলোর ব্যবহার করতে। আমরা কোথায় ফুল স্টপ ব্যবহার করব, কোথায় কমা ব্যবহার করব, কোথায় প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব, কোথায় ইনভার্টেড কমা ব্যবহার করব, এগুলো আমরা এখানে দিব। ঠিক আছে, তোমরা হয়তো আগে থেকে জানো ফুল স্টপ কোনো বাক্যের শেষে ব্যবহার করা হয়। যখন একটা বাক্য শেষ হয় তখন ফুল স্টপ ব্যবহার করা হয়। কমা যখন একসঙ্গে অনেকগুলো জিনিসের নাম দেওয়া আছে, যেরকম ধরো আমার কাছে কলম, খাতা, বই, ব্যাগ ইত্যাদি আছে, তাহলে আমরা কমা দিয়ে লিখবো কলম, খাতা, ব্যাগ, বই, এগুলো কমা দিয়ে লিখবো। ঠিক আছে, একসঙ্গে অনেকগুলো জিনিসের নাম যখন থাকে তখন কমা ব্যবহার করা হয়। তাহলে কমার ব্যবহার গেল, ফুল স্টপের ব্যবহার গেল। আর তারপরে কি? প্রশ্নবোধক চিহ্নর ব্যবহার কখন করে? যখন কোনো প্রশ্ন করা হয় তখন সেই প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা। যেরকম তোমার নাম কি এই কথাটি শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখাচ্ছি। ধরো একটা বাক্য লিখলাম যে তোমার নাম কি, জিজ্ঞাসা করলাম, একটা প্রশ্ন করলাম। এই প্রশ্ন করা যদি কোনো বাক্যে যদি প্রশ্ন করা হয়, সে বাক্যটা শেষে এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। বা ইংরাজিতে যদি আমরা বলি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, এই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আমি ক্ষমা চেয়ে নেব, আমার হাতের লেখা খুব একটা ভালো না। ঠিক আছে, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে আমাদেরকে একটা টাস্ক দিয়েছে, আমাদেরকে এখানে কোথায় প্রশ্নবোধক চিহ্ন, কোথায় কমা হবে, আমাদেরকে এটা নিজে থেকে অ্যাড করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে ওয়ান ডে এ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট। একদিন একজন ব্যক্তি মার্কেট মানে বাজারে গেল। যে ফুল স্টপ দেওয়া আছে এখানে একটা আগে থেকে করে দেওয়া আছে, বাকিগুলো আমাদেরকে করতে হবে। হি বট, তিনি কিনলেন, এ বক্স, একটি বাক্স, এ ব্যাট, একটি ব্যাট। তাহলে এখানে কমা দিয়ে বলছি, অনেকগুলো জিনিসের মাঝখানে কমা হয়। এ বক্স, এ ব্যাট, এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট। তাহলে তিনি মার্কেট থেকে, বাজার থেকে কী কিনলেন? একটা বাক্স, একটা ব্যাট এবং একটা বল কিনলেন।
হিজ ব্যাগ বিকেম হেভি, তার ব্যাগটি খুবই ভারী হয়ে গেল। তাহলে আমরা এখানে ফুল স্টপ দিব, পরের থেকে নতুন বাক্য শুরু। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, তুমি কি জানো তখন সে কী করেছিল, একটা জিজ্ঞাসা করলো, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, জিজ্ঞাসা করলো, তাহলে প্রশ্ন করলো, জিজ্ঞাসা করা মানে কি প্রশ্ন করা, তাহলে প্রশ্ন করা হলে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কোথায় কমা, কোথায় কোথায় প্রশ্নবোধক চিহ্ন, কোথায় ফুল স্টপ হবে। তারপরে দেখো, হি সেইড টু এ হর্স, সে একটি ঘোড়াকে বলল, এখানে ফুল স্টপ। প্লিজ শেয়ার ইয়োর লোড, শেয়ার মাই লোড, এখানে সে যে কথাটি বলে সে কথাটিকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। এই যে এটা হচ্ছে ইনভার্টেড কমা, বাক্যের শুরুতে এইটাই দেওয়া হয় এবং বাক্যের শেষে এটি দেওয়া হয়। ঠিক আছে, তাহলে বাক্যের শুরুতে আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম এবং বাক্যের শেষে আমরা ইনভার্টেড কমা দিয়ে শেষ করলাম, এবং মাঝখানে কোথায় কমা, কোথায় ফুল স্টপ হবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে আমরা এখন দিব। তাহলে এটা ইনভার্টেড কমা গেল। তাহলে প্লিজ শেয়ার মাই লোড, দয়া করে আমার এই ভারটি বহন করো। ঠিক আছে, এখানে ফুল স্টপ। ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য খুবই ভারী, আর একটা ফুল স্টপ গেল। ঠিক আছে, দ্য হর্স রিপ্লাইড, আচ্ছা এখানে একটা ইনভার্টেড কমা হবে। ঠিক আছে, ইনভার্টেড কমা এবং এইখানে হবে ফুল স্টপ। তাহলে এখানে একটা ইনভার্টেড কমা, এখানে ফুল স্টপ, এখানে একটা ইনভার্টেড কমা, তারপরে এইটাতে ফুল স্টপ। তারপরে দ্য হর্স রিপ্লাইড, ঘোড়াটি উত্তর দিল, কি উত্তর দিল, এখন ঘোড়া যে কথাটি ঘোড়া বলে সেই কথাটিকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। ইট ইজ ইয়োর লোড, এটি এখানে হবে ইনভার্টেড কমা, এখানে কমা হবে, এখানে কমা, এখানে ইনভার্টেড কমা। ইট ইজ ইয়োর লোড, এটি তোমার বহন, এটা তোমার জিনিস। ঠিক আছে, ফুল স্টপ। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে বলো না এটিকে বহন করতে, এটিকে ভাগ করে নিতে। ঠিক আছে, ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, এখানে ফুল স্টপ। তাহলে বোঝা গেল কোথায় কমা, কোথায় ফুল স্টপ দিলাম আমি। তারপরে অ্যাক্টিভিটি 6 গেল, এবার আমরা অ্যাক্টিভিটি 7 করব। দেখো অ্যাক্টিভিটি 7-এ বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, এই বাক্সে যে শব্দগুলি দেওয়া সেগুলি দিয়ে এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। তো বাক্সে যে শব্দগুলি দেওয়া এগুলোর মানে আগে আমরা জেনে নিই। হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি এবং হোয়ার মানে কোথায়। তাহলে আমাদেরকে শব্দগুলো দিয়ে এই বাক্যগুলো, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে বাক্য দেওয়া আছে ড্যাশ ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, তো এখানে উত্তর, এটা প্রত্যেকটা একটা করে প্রশ্ন করা আছে এবং প্রত্যেকটা প্রশ্নে একটা করে নিচে উত্তর দেওয়া আছে। তো আমরা আগে উত্তরটা পড়ি। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি বিকেলবেলা আমার বন্ধুর সঙ্গে খেলা করি। তাহলে এখানে বলছে ড্যাশ ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, কখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলা করো, তাহলে যে বিকেলবেলা। তাহলে কখন, এখানে কখন হবে, তাহলে কখনকে ইংরেজিতে কী বলে, হোয়েন, হোয়েন। তাহলে আমরা এখানে লিখবো হোয়েন, WHEN, হোয়েন ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, কখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলো বিকেলবেলা। ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, প্রশ্ন করেছে, উত্তরটা কি, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন আমার প্রিয় বন্ধু। তাহলে এখানে প্রশ্নটা কী হবে, কে তোমার প্রিয় বন্ধু, কে তোমার প্রিয় বন্ধু, যেহেতু এখানে উত্তরে বলছে রমেন হলো আমার প্রিয় বন্ধু, তাহলে প্রশ্নটা কী হবে, কে তোমার প্রিয় বন্ধু। তাহলে কে, কে ইংরেজিতে কী বলে, হু, WHO, হু মানে কে, তাহলে আমরা এখানে হু লিখব, WHO, হু। 3 নম্বর, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, এটা প্রশ্ন, উত্তরে কী দেবো, উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, আমরা সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মের ছুটি। ঠিক আছে, গরমের ছুটিতে আমরা দার্জিলিংয়ে যাব। তাহলে এখানে বলছে ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, তোমরা গরমের ছুটিতে কোথায় যাবে, এখানে উত্তরে বলছে দার্জিলিং। ঠিক আছে, তাহলে কোথায় যাব আমরা, দার্জিলিংয়ে যাব। তাহলে কোথায়কে ইংরেজিতে কী বলা হয়, হোয়ার মানে কোথায়, WHERE, হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে তুমি কোথায় যাবে, হোয়ার মানে কোথায়। ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, উত্তরে কী বলা আছে, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, টিফিনে আজ আমার ব্রেড আছে, পাউরুটি আছে। তাহলে এখানে প্রশ্নে কী হবে, তোমার টিফিনে কী আছে, তো কী ইংরেজিতে কী বলা হয়, হোয়াট, WHAT, হোয়াট,
হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তোমার টিফিনে আজ কী আছে? তাহলে উত্তর কি? আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমার টিফিনে আজ ব্রেড আছে, রুটি আছে। ঠিক আছে, এটা গেল 7 নম্বর। আচ্ছা, 8 নম্বর অ্যাক্টিভিটিতে কি বলা, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। এই যে বাক্যগুলো, এই বাক্য থেকে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট কি? সাবজেক্ট মানে হচ্ছে বিশেষ্য, আর প্রেডিকেট মানে সাবজেক্ট মানে উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে বিধেয়। মানে একটা আমি বাক্য বললাম তোমাকে, ধরো যে আমি ভাত খাই, বা ইংরেজিতে বলি আই ইট, আর আই সি ই রাইস, আই ইট রাইস মানে আমি ভাত খাই। তাহলে এখানে ইটটা কি? ইট মানে কি? খাওয়া। আর ইট হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ তাকেই বলে যে পদের দ্বারা যে কোনো কাজ করা বোঝাবে, সেটা খাওয়া হোক, দেখা হোক, নেওয়া হোক, শোনা হোক, ঠিক আছে, বোঝা হোক, বলা হোক, করা হোক, যে কোনো কাজ করা বোঝালে সেটাকে ক্রিয়াপদ বলে। তাহলে ক্রিয়াপদের প্রথমে যে অংশটা থাকবে, প্রথমে যে শব্দটা থাকবে, সেটা হচ্ছে উদ্দেশ্যপদ বা সাবজেক্ট। আর এই ক্রিয়াপদ থেকে পরেরটুকু হচ্ছে বিধেয় পদ বা প্রেডিকেট। তাহলে ক্রিয়াপদের এটা হচ্ছে সাবজেক্ট, আর পরেরটুকু হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ক্রিয়াপদের আগে থেকে এবং ক্রিয়াপদের পর পর্যন্ত আমরা সাবজেক্ট প্রেডিকেটকে আলাদা করি। তাহলে প্রথমে দেওয়া, দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড, বালকটি মাঠে খেলা করে। তাহলে এখানে কি? খেলা করা ইংরেজি কি? প্লেড। প্লে খেলা করা। তাহলে প্লে একটি ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের আগ পর্যন্ত বলেছিলাম যেটা আছে সেটা সাবজেক্ট, আর ক্রিয়াপদ থেকে পরের টুকু হচ্ছে প্রেডিকেট। তাহলে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, আমরা সেটাই লিখেছি, দ্য বয় সাবজেক্ট। ঠিক আছে, দেখাচ্ছি দাঁড়া। দ্য বয় সাবজেক্ট, আর প্লেস ইন দ্য ফিল্ড এটা হচ্ছে প্রেডিকেট। তারপরে বাক্যে আছে হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজ খুবই খুশি, খুবই আনন্দিত। তাহলে ইজ মানে হচ্ছে হয়। ঠিক আছে, হয়। তাহলে আমি কি বললাম? হওয়া, করা, খাওয়া, দেওয়া, নেওয়া, যে কোনো কাজ বোঝালে সেটা ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের আগের শব্দটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ক্রিয়াপদের আগে কে আছে? হি আছে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, আর ইজ থেকে ক্রিয়াপদের পরের ঠুক হচ্ছে প্রেডিকেট। তাহলে ইজ ভেরি হ্যাপি টুডে, আজ খুবই খুশি। তারপরে দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, মেয়েটি এবছর প্রথম হয়েছে। দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, মেয়েটি এই বছর প্রথম হয়েছে। তাহলে স্টুড মানে হওয়া। ঠিক আছে, স্টুড বা দাঁড়িয়েছে, স্টুড মানে দাঁড়িয়েছে বা হওয়া, তোমাদের খুশি যেটা বলতে পারো। তো স্টুডটা হচ্ছে হওয়া, দাঁড়ানো, এটা কি? ক্রিয়াপদ। কাজ, যে কোনো কাজ করা বোঝালেই ক্রিয়াপদ হয়। ঠিক আছে, তাহলে এই ক্রিয়াপদ থেকে পরেরটুকু হচ্ছে প্রেডিকেট, আর ক্রিয়াপদের আগে কি আছে? দ্য গার্ল। তাই দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। বোঝা গেল? ক্রিয়াপদের প্রথম অংশটুকু হচ্ছে উদ্দেশ্যপদ বা সাবজেক্ট, আর ক্রিয়াপদ থেকে পরেরটুকু হচ্ছে প্রেডিকেট বা বিধেয় পদ। তারপরে দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিদিকে গোলাকারভাবে, গোল আকৃতিতে ঘোরে। ঠিক আছে, পৃথিবীর চারিদিকে ঘোরে, বা দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘোরে। তাহলে রিভলভস মানে কি? ঘোরা। তাহলে ঘোরা কি? একটা কাজ, তাই না? ঘোরা একটা কাজ। তাহলে এই কাজ মানে কি? ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের প্রথমে কি আছে? দ্য মুন। তাহলে দ্য মুন হচ্ছে আমরা সাবজেক্টের ঘরে রেখেছি, আর ক্রিয়াপদ থেকে পরেরটুকু আমরা প্রেডিকেটের ঘরে রেখেছি। দেখেছো? তাহলে আমরা এইভাবে সাবজেক্টকে এক ঘরে আর প্রেডিকেটকে আলাদা ঘরে লিখেছি। ঠিক আছে, দেখে নাও, এইভাবে আমরা লিখেছি। তাহলে অ্যাক্টিভিটি 8 গেল, এবার অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কী বলা আছে দেখি একবার। অ্যাক্টিভিটি 9 এই যেটা দেখো, এখানে বলেছে লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ড। এই ওয়ার্ড মানে শব্দ, এই শব্দগুলোর আগে আমাদেরকে এ অথবা অ্যান বসাতে হবে। এখন কোথায় এ বসবে আর কোথায় অ্যান বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে তোমরা আশা করি ভাওয়েল এবং কনসোনেন্ট তোমরা পড়েছো। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। আর ভাওয়েলের আগে অ্যান বসে, এবং এই 5টি বাদে বাকি যেগুলো আছে মানে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ডাব্লু, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড, এগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে হচ্ছে এ বসে, আর ভাওয়েলের আগে অ্যান বসে। এখন তোমরা এই শব্দটাকে দেখো, অরেঞ্জ, ও আর এন জি, অরেঞ্জ মানে কমলা লেবু। তাহলে অরেঞ্জের প্রথম বর্ণটা কি? প্রথম বর্ণটা হচ্ছে ও, ও আর এন জি, অরেঞ্জ। তাহলে ও কি? ভাওয়েল না কনসোনেন্ট? দেখো ভাওয়েলের এখানে কি কি আছে? এ, ই, আই, ও, ইউ। তাহলে কি ওটা কি? ভাওয়েল।
তাহলে ভাওয়েল, ওইখানে অরেঞ্জের ওটা কি ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে কি বসে, অ্যান বসে। তাহলে আমরা অরেঞ্জের এখানে অ্যান বসাবো, অ্যান অরেঞ্জ। বোঝা গেল? তারপরে কি আছে, গোট। গোট মানে ছাগল। দেখো গোটের প্রথম বর্ণটা কি, জি। জি কি ভাওয়েল না কনসোনেন্ট? দেখো ভাওয়েলের এখানে আছে এ, ই, আই, ও, ইউ। তাহলে এখানে জি কোথাও নেই, তাহলে এটা কি, জিটা তাহলে কি কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে কি বসে, এ বসে, এ গোট। বোঝা গেল? এইভাবে আমরা পরেরগুলো করব। পরে কি আছে, ম্যান। ম্যানের এমটা হচ্ছে কি কনসোনেন্ট, কারণ ভাওয়েলে এখানে এম নেই, এই যে এম এখানে, কনসোনেন্টের এখানে এম আছে, তাহলে এম কি কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে এ বসে। পরেরটা আই। দেখো আই, আই কি, এ, ই, আই, ও, ইউ। আই, আই হচ্ছে ভাওয়েল, তাই আই এর সামনে হচ্ছে অ্যান বসবে, অ্যান আইসক্রিম। তারপরে গিয়েছে এয়ারশিপ। এয়ার, প্রথমে কি আছে, এ আছে, তাহলে এ থাকলে কী হয়, ভাওয়েল, ভাওয়েল অ্যান। তারপরে লেক। লেকের প্রথম বর্ণটা হচ্ছে এল। এল কি, এল হচ্ছে কনসোনেন্ট, এই যে এল হচ্ছে কনসোনেন্ট, দেখো কনসোনেন্ট, এই যে ভাওয়েল, ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, আর কনসোনেন্ট এই যে এগুলো। ঠিক আছে? তাহলে এলটা কি কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে এ হয়, তাহলে আমরা এখানে এ বসাবো। তারপরটা কি, আমব্রেলা। ইউ আছে প্রথমে, তাহলে ইউটা কি ভাওয়েল, তাহলে এখানে অ্যান বসবে। তারপরে কি আছে, ক্রিকেটার। প্রথমে কি আছে, ক্রিকেটারের প্রথমে সি আছে, তাহলে সি মানে কি, সি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এখানে কনসোনেন্ট থাকলে এ বসবে। বোঝা গেল? এইভাবে অ্যাক্টিভিটি 9টা করতে হয়। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ দেখো কী বলা আছে, যে ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্স। ঠিক আছে? তাহলে এই শব্দগুলোর প্রথমে আমাদেরকে দা যুক্ত করতে হবে এবং দা যুক্ত করে বাক্য গঠন করতে হবে। দেখো আমরা প্রত্যেকটা শব্দের প্রথমে দা যুক্ত করেছি। সানের আগে দা, দ্য সান, দ্য ইন্ডিয়ান ওশেন, দ্য এল্ডেস্ট সন, আর হচ্ছে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাহলে এখন এগুলো দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। দ্য সান, দ্য সান দিয়ে একটা এখন বাক্য রচনা করি। দ্য সান ইজ এ স্টার, STAR, স্টার, স্টার মানে নক্ষত্র, তাহলে সূর্য হলো একটি নক্ষত্র। তারপরে দ্য ইন্ডিয়ান ওশেন। ঠিক আছে? এখন দ্য ইন্ডিয়ান ওশেন দিয়ে একটা বাক্য রচনা করি। দ্য INDIAN, ইন্ডিয়ান, OCEN, ওশেন ইজ ভেরি বিগ। ঠিক আছে? তোমরা তোমাদের মন মতন বাক্য গঠন করতে পারো। তাহলে দ্য ইন্ডিয়ান ওশেন ইজ ভেরি বিগ। ইন্ডিয়ান ওশেন হচ্ছে, ইন্ডিয়ান ওশেন মানে ভারত মহাসাগর। ঠিক আছে? ভারত মহাসাগর খুবই বড়। দ্য এল্ডেস্ট সন, এল্ডেস্ট সন মানে বড় ছেলে, তাহলে রাম ইজ দ্য eldest son of his father, FATHER, রাম তার বাবার বড় ছেলে। তারপর এটা কি বলছে, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। আচ্ছা এখানে হবে না, আমরা নিচে লিখে নিচ্ছি। ঠিক আছে? দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, ভারতীয় ক্রিকেট টিম। তাহলে আমরা একটা বাক্য গঠন করি। দ্য INDIAN, ইন্ডিয়ান, CRICKET, ক্রিকেট, TEM, টিম, ইজ দ্য BEST, বেস্ট, TEAM, টিম। ঠিক আছে? এটা কিছু না, এটা কাটা। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ দ্য বেস্ট টিম, TEAM, টিম। তাহলে ভারতীয় ক্রিকেট টিম সবথেকে ভালো টিম, সবথেকে ভালো টিম। টিম মানে হচ্ছে দল। ঠিক আছে? এভাবে তোমরা বাক্যগুলো গঠন করবে। পরে 11 নম্বরটা দেখো। 11 নম্বরটা বলেছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। আর্টিকেল কোনগুলো? আর্টিকেল A and D, A and D, A and আর হচ্ছে DTHD, এই তিনটা হচ্ছে আর্টিকেল। তাহলে এই আর্টিকেল দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম, এ হচ্ছে কনসোনেন্টের আগে হয়,
অ্যান হচ্ছে ভাওয়েলের আগে হয় এবং দা, এই দাটা সেই শব্দটার আগে হয়, সেই জিনিসটার আগে হয় যে জিনিসটা এই পৃথিবীতে শুধু একটাই আছে। যেরকম তাজমহল, তাজমহল পৃথিবীতে একটাই আছে, তাহলে দা তাজমহল। সূর্য, সূর্য একটাই আছে, তাহলে দা সান। বোঝা গেল? রবীন্দ্রনাথ ঠাকুর, না সরি রবীন্দ্রনাথ ঠাকুর হবে না, তাহলে সূর্য গেল, তাজমহল গেল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কারণ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটি আছে। তাহলে দেখো আমি আগে থেকে করে রেখেছি, দ্য ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ একটাই আছে, ঠিক আছে, ক্রিকেটের বিশ্বকাপ একটাই আছে, তাই তার আগে দা বসছে। দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011, 2011 সালে ভারত দ্বিতীয়বারের জন্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে। ইট ওয়াজ এ মুমেন্ট অফ গ্রেট ট্রায়াম্প, ট্রায়াম্প মানে জয়, এটি এই মুহূর্তটা ছিল একটি জয়ের মুহূর্ত, ভীষণ জয়ের মুহূর্ত, মুমেন্ট মানে মুহূর্ত। অ্যান্ড ড্যাশ অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন, ড্যাশে আমরা কী বসালাম? অ্যান। কেন অ্যান বসালাম বলো তো? কারণ এই দেখো ইভেন্ট, ইভেন্টের প্রথমে আছে ই, তাহলে আমরা কি জানি ই হচ্ছে ভাওয়েল, তাই ভাওয়েলের সামনে আমরা অ্যান বসালাম। অ্যান ইভেন্ট, ঠিক আছে, ইভেন্ট মানে মুহূর্ত। অ্যান্ড অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু দ্য ইউথ, ইউথ মানে যুব, ঠিক আছে, যুব সমাজের কাছে এটি একটি ইন্সপিরেশন, মানে কি বলা যায় ইন্সপিরেশন মানে আচ্ছা ভুলে গেলাম, আচ্ছা পরে বলবো আমি তোমাকে না। ইউথ অফ ইন্ডিয়া, তারপরে কি বলছে? দ্য মেম্বার অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ, ঠিক আছে, দ্য মেম্বার অফ দ্য টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরো, মানে সেই টিমের যে মেম্বাররা আছে তারা ভারতের জাতীয় হিরো হিসেবে তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে ঘোষণা করা হয়েছে ভারতের জাতীয় হিরো হিসেবে। সেই ইন্ডিয়া টিমে যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে যারা খেলেছে, যেই প্লেয়াররা, যে খেলোয়াড়রা খেলেছে, তাদেরকে ভারতের জাতীয় হিরো হিসেবে ধরা হয়। তারপরে অ্যাক্টিভিটি 12, দেখো অ্যাক্টিভিটি 12 বলেছে লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ গ্রেট ম্যান। গ্রেট ম্যান, যে কোনো একজন মহান ব্যক্তি সম্পর্কে 4টা সেন্টেন্স মানে 4টা বাক্য লিখতে হবে। তাহলে আমি আগে থেকে এটা করে রেখেছি, দেখো যার সম্পর্কে লিখবে তার নামটা উপরে লিখে নেবে। আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখেছি, তাই আমি উপরে রবীন্দ্রনাথ টেগোর পয়েন্ট করেছি। তারপরে আমি 4টা বাক্য লিখেছি। প্রথম বাক্য কী লিখলাম? রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন অন অন, ঠিক আছে, এটা অন 7th মে 1861। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে জন্মগ্রহণ করেন। বর্ন মানে জন্মগ্রহণ করা। হি ইজ কল্ড কবিগুরু, তাকে কবিগুরু হিসেবে ডাকা হয়। হি রোড মেনি স্টোরিজ, নোবেলস, পোয়েম অ্যান্ড ড্রামা। তিনি রোড মানে লিখেছেন, রাইট মানে লেখা, রোড মানে লিখেছেন। তিনি লিখেছেন, কী কী লিখেছেন? অনেক গল্প, নোবেল মানে উপন্যাস, পোয়েমস মানে কবিতা এবং ড্রামা মানে নাটক, অনেক নাটক, কবিতা, গল্প ইত্যাদি লিখেছেন। রবীন্দ্রনাথ টেগোর ডাইড অন 7th August 1941। রবীন্দ্রনাথ ঠাকুর অগস্টের 7 তারিখে 1941 সালে মারা যান। 1941 সালে অগস্ট মাসের 7 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান। তাহলে আমরা 4টা বাক্য লিখলাম, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা শেষ। তাই এই ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।